মোম বারান্দা থেকে এসে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। চটজলদি কফি বানিয়ে রুমে আসলো। আগুনের বেডরুমে দুজন একসাথে বসার মতো একটা সোফা আছে, সেখানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মোম কফি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে মোড়া টেনে বসে চুল আঁচড়াতে লাগলো। আগুন কফিতে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, পড়াশোনা কেমন চলছে? বাংলা প্রথম পত্রের না শ্রী? মোম চুল বেনুনি করতে করতে গোমরা মুখে উত্তর দিল। পড়ার সময় পাইনি। আগুন মৃদু ধমকে গমগমে গলায় বলল, কেন সময় পাওনি? রান্না করা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই, সারাক্ষণ তো বসেই থাকো। টিভি না দেখে একটু পড়াশোনা করলেও তো পারো। মোম তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু আওয়াজে বলল, রান্না করা ছাড়া কি আমার কোনো কাজ নেই? শুধু রান্না করলেই হয়? ঘর গোছানো, ঝাড়ু দেয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ না বলে নিজের হাতে কাপড় কেচে ধুই। তাহলে সময়টা পাবো কোথায়? আগুন অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বাপরে, আপনি এত কাজ করেন? তাই এত কাজ করতে কে বলেছে শুনি? কতবার বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসি, সে ঘরের কাজ করে দেবে, সাথে তোমার একজন সঙ্গীও হবে। কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, তেরামি করে কাজের লোক রাখতে নিষেধ করেছিলে। তুমি নাকি এই ছোট্ট সংসার একা হাতে সামলাতে পারবে, এখন এসব কথা বলছো কেন? মোমের মুখটা চুপসে গেল। আগুন একজন কাজের লোক ঠিক করেছিল, কিন্তু মোম কাজের লোক রাখতে রাজি হয়নি। আগুন টিভি এনে দেওয়ার পর থেকে মাঝে মাঝে নিউজ দেখত। একদিন নিউজে দেখেছিল কাজের মহিলার সাথে বাসার মালিকের অন্তরঙ্গতার মুহূর্ত। যদিও আগুন তেমন না, তবুও মোম কোনো রিস্ক নিতে চায়নি। এসব টুকটাক কাজ মোমের জন্য কোনো ব্যাপার না। বাড়িতে থাকতে এসব কাজ মোম করেছে, শুধু রান্নাটা একটু কম পারত। এখন তো নিত্যদিনের রান্নার কাজ মোটামুটি সবই পারে। রান্না তো কেবল একবার করে। এই অল্প কাজের তেমন চাপ নেই, কিন্তু পড়া পড়েনি বলে কাজের একটা অজুহাত দিল। মোম মিনমিন করে বলল, এখন থেকে নিয়মিত পড়াশোনা করবো, পাক্কা। রেজাল্ট ল্যাপটপে নজর রেখে আগুন চওড়া গলায় বলল, খারাপ হলে বাপের বাড়ি রেখে আসবো, এমন ফেলটুস মার্কাবো আমার লাগবে না। ফুঁসে উঠল মোম। উঠে এসে কোমরে হাত দিয়ে আগুনের সামনে দাঁড়ালো। আগুন ল্যাপটপ সাইডে রেখে ভ্রুকুচকে তাকায়। মোম কিছু না বলে হঠাৎ ধপ করে আগুনের কোলে বসে পড়ল। আগুন হক চুকিয়ে যায়, অবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎকাল। চাউনি শীতল হয়ে শান্ত কণ্ঠে বলে, কাজ করছিলাম না? মোম নরম কণ্ঠে মুখ কালো করে জবাব দেয়, কোনো কাজ করা লাগবে না। এত কাজ করে কি হবে? কাকে খাওয়াবেন? আপনার বাবার তো টাকা পয়সার অভাব নেই। আপনার টাকা তাদের প্রয়োজন হবে না, তাহলে আর শুধু শুধু কাজ করে কি লাভ? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কোমল মতির দিকে। মুখটা কেমন থমথমে হয়ে আছে। ফর্সা মুখে রক্তিম আওয়াজ ছেয়ে রয়েছে। ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালাচ্ছে। চিকন পাতলা অধৈর্যরা মৃদু কেঁপে কেঁপে উঠছে। হাসি নেই সেথায়, বারবার শুষ্ক ঢোক গিলছে। সব কিছুতেই ভালো করে অবলোকন করল আগুন। না, অন্য সময়ের মতো এখন মোমের মুখশ্রী লজ্জায় নেতিয়ে পড়েনি, বরং এই নিষ্পাপ মুখশ্রীতে ফুটে উঠেছে চাওয়া অভিমান। আগুন দু হাতে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে। মোম ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আগুন মোমের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু দিল। শক্তপোক্ত এক হাত বাড়িয়ে মোমের মসৃণ গালে রাখলো। মুস্কি হেসে বলল, এত কাজ করছি বউ পালার জন্য, নিজের শক্তি সামর্থ্য থাকতে আমার বউ আমার বাবার টাকায় চলবে সেটা আমি হতে দিতে পারি না, তাই কাজ। মোম কাতর গলায় বলল, তাহলে বললেন কেন রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবেন? আমি এতটাও খারাপ স্টুডেন্ট না, সবসময় ভালো রেজাল্ট করেছি। ক্লাসে হয়তো ফার্স্ট গার্ল ছিলাম না, তবে লাস্ট গার্লও হইনি। রোল নাম্বার 2-3-এর মধ্যেই থাকতো। আপনি জানেন বর্তমানে 10ম শ্রেণীতে আমার রোল নাম্বার 2। আমি তো মজা করে বলেছি, তুমি রাগ করছো কেন? মোম ছলো ছলো চোখে চেয়ে বলল, মজা করেও কখনো আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলবেন না। দেখা গেল হয়তো সত্যি সত্যি একদিন আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছি, তখন হাজার চেষ্টা করেও আমায় আর ফিরে পাবেন না। আগুন সজোরে ধমক মারল। সেই ধমকে মোমের ক্ষুদ্র শরীরে কাঁপন ধরায়। আগুন দাঁতের দাঁত চেপে রাগী গলায় বলল, সামান্য একটা কথায় তুমি এত আকাশ কুসুম ভেবে বসে আছো? অযথা বেশি কথা আমার পছন্দ না মম। মোম জবাব দেয় না। মুখ গোমরা করে আগুনের কোল থেকে উঠে পড়তে চায়, কিন্তু আগুন ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।
আজকে অভিমান করে ছোটার জন্য ছটফট করল না। করলেও বেশি সুবিধা হবে না। আগুনের শক্তির সাথে পারবে না সে। শুধু শুধু নিজের শক্তি খরচ করে লাভ নেই। অগত্যা আগুনের কোলে ঘাপটি মেরে বসেই চুপ করে রইল। আগুন মোমের কপালে ঠোঁট ছোঁয়ায়, গালে গাল ঘষে শান্ত কণ্ঠে বলল, আর কখনো ওই কথা বলবো না। আর অভিমান করে থেকো না, ঠিক আছে? মোম এবারেও নিশ্চুপ থাকলো। মোমের থুতনিতে আলতো কামড় দিয়ে আগুন একই ভঙ্গিতে বলল, উত্তর দাও। বললাম তো আর বলবো না। মোম জবাব দিল না। আগুন পড়েছে মহাজ্বালায়। বউ যদি কথায় কথায় এমন পটকা মাছের মতো ফুলে থাকে তাহলে কি করে হবে? মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর আভাস আগুনের নেই। এক হাতে মোমের ঘাড় চেপে ধরে মুখটা একদম আগুনের মুখের কাছে নিয়ে আসলো। গালে ঠোঁট বুলিয়ে হিসিয়ে বলল, এত অভিমান ভালো না মোম। বলেছি তো আর অমন কথা বলবো না। মোম শান্ত চোখের তাকায় মাথা নেড়ে বোঝালো ঠিক আছে। মুখে কিছু বলল না। আগুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোমের গলায় চুম্বন করে শক্ত করে জড়িয়ে রাখলো। মোম ভারী খেয়ে নিঃশ্বাস ছেড়ে আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। গরমের সকাল বিশেষ একটি সৌন্দর্যে ভরা থাকে, যেখানে প্রকৃতির প্রতিটি কোণে এক নতুন জীবন ধরা দেয়। সারা রাতের শান্তির পর সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে ছড়িয়ে পড়ে তখন চারপাশে এক ভিন্ন ধরনের উজ্জ্বলতা দেখা যায়। জনপ্রাণী নিজ নিজ আবাসস্থল থেকে বেরিয়ে নিজেদের নিত্য নৈমিত্তিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। প্রকৃতির নিয়মের এই কালচক্র বহমান মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। আগুনের ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে। মোমের বাবা মা বোন নিজেদের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন। যাওয়ার আগে আগুনের ফ্ল্যাটে এসে মোমের সাথে দেখা করে গিয়েছেন। মোমের বাবার গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন হয়নি। রাশেদ তাদের বাড়ির গাড়ি করেই মোমের বাবা মা বোনকে তাদের গ্রামে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আগুন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পরে নেয়। গায়ে পারফিউম দিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। ফুল হাতের শার্ট কোণে পর্যন্ত গোটাতে গোটাতে রান্নাঘরে ঢুকে পড়ল। মোম ব্রেকফাস্ট বানাচ্ছে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল। শক্তপোক্ত হাত দুটি মোমের পেটে বিচরণ করছে। মোম চমকে ওঠে। পরিচিত পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করতেই বুঝতে পারল এটা তার মাস্টার মশাই। মোম কিঞ্চিত রাগী লোক নিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের কোনো ভ্রুক্ষেপ হলো না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আগুনের উষ্ণ গরম নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। এতে মোমের শরীর মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল। মোম মিহি কণ্ঠে বলল, দূরে সরুন। না। দেখছেন না কাজ করছি? করো কাজ। আমি কি তোমাকে কাজ করতে নিষেধ করেছি? এভাবে চাপড়ে ধরে থাকলে কাজ করব কি করে আমি? সেটা তোমার ব্যাপার। কলেজের জন্য দেরি হচ্ছে না? যান গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। যাব না, এখানে এভাবেই থাকবো। মোম লম্বা শ্বাস টানলো। আর কিছু বলো না, বলেও লাভ নেই। আগুন যখন বলেছে যাবে না তার মানে যাবেই না। ব্রেকফাস্ট বানিয়ে হাতের টুকটাক কাজ করা পর্যন্ত পুরো সময়টা আগুন এভাবে মোমকে জড়িয়ে ধরেছিল। শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয়নি, মেয়েটাকে জ্বালিয়েছে প্রচুর। কখনো কাঁধে ঠোঁট চেপে ধরেছে, কখনো কানে ফু দিচ্ছে, কখনো গালে চুমু খাচ্ছে। আগুনের এসব দুষ্টু মিষ্টি উৎপীড়ন সহ্য করে মোম তার হাতের কাজ সম্পন্ন করল। ব্রেকফাস্ট করে আগুন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। ওড়নায় ভেজা হাত মুছে ড্রয়িং রুমে আসে। ভ্রু কুঁচকে চেয়ে থাকে আগুনের দিকে। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে আগুনের পাশে বসলো। আগুন মোমকে এক পলক দেখে টিভিতে মনোনিবেশ করল। দুশ্চিন্তায় মোমের ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। সাবলীলভাবে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করল, কলেজে যাবেন না? আগুনের ভরাট স্বর। যাব। বসে আছেন যে? আগুন তাকায়। চাউনি শিথিল, মুখবিবর স্বাভাবিক, শান্ত কণ্ঠে বলল, তোমার সকল কাজ কমপ্লিট? যে কিছুক্ষণ পর দুপুরে রান্নার জোরে জোগাড়াতি করব। আজ রান্না করতে হবে না। মোম অবাক হয়ে জানতে চাইল কেন? আগুন উঠে মোমের হাত ধরে বেডরুমে যেতে যেতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আশানুর ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য। ওর বউ আফিফা তোমাকে দেখতে চেয়েছে। ব্যস্ততায় টেস্টের রিপোর্টগুলো আনতে যেতে পারিনি, আর আশানুর নিজেও দিয়ে যেতে পারিনি। তাছাড়া তোমার বাবা মা যাওয়ার পর থেকে কেমন মনমরা হয়ে থাকো, একটু ঘুরে আসলে ভালো লাগবে। মোম চনমনে কণ্ঠে শোধালো,
দাওয়াত তো দুপুরের জন্য। এখন গিয়ে কি করব? আপনি কি আমার সাথে থাকবেন? কলেজে যাবেন না? যাবে না কেন? তোমাকে ওদের বাসায় দিয়ে আমি কলেজে যাব। কলেজ থেকে ডিরেক্টলি আশানুরের বাসায় যাব। আর দাওয়াত শুধু দুপুরের জন্য না, আশানুর বলেছে সকাল সকাল চলে যেতে। আজকে ওদের বাসায় থাকতেও বলেছে। থাকবেন? আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। কি মনে হয় তোমার? বিনিময় মম মৃদু হাসল। আগুন শপিং মল থেকে আনা শাড়িটা মোমের হাতে তুলে দিল। রিরেট স্বরে বলল, এই শাড়িটা পরো। মোম শাড়িটা হাতে নিয়ে শোধালো, আপনার কলেজে দেরি হয়ে যাবে না? ফার্স্ট ক্লাস 11টা বেজে। প্রথম প্রবলেম নেই, তুমি দ্রুত রেডি হও। মোম আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়িটা কোনোরকম গায়ের সাথে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আগুন ভ্রু কুঁচকে ফেললো, গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো এখন শাড়ি পরতে পারো, তাহলে এভাবে পরেছো কেন? মোম গোমরা মুখে উত্তর দিল, ওয়াশরুমে ঠিকভাবে শাড়ি পরতে পারছিলাম না। ফ্লোরে পানি থাকায় শাড়ি ভিজে যাচ্ছিল, স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তাড়াতাড়ি রেডি হও। মোম আমতা আমতা করে বলল। আপনি রুম থেকে চলে যান। আগুন ভ্রু কুঁচকে চওড়া গলায় জিজ্ঞেস করলো, আমি থাকলে কি সমস্যা? মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মোমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে চোয়াল চেপে ধরল, চোখে চোখ রেখে গমগমে গলায় বলে উঠল, তোমার সব কিছুই আমার দেখা শেষ। নতুন করে দেখার মতো কিছুই নেই। ঢং না করে দ্রুত রেডি হও, লেট হচ্ছে আমার। বাক্য শেষ করে মোমকে ছেড়ে দিল। আগুনের লাগামহীন কথায় মোম লজ্জায় কুঁকড়ে গেল। গাল ফুলিয়ে আগুনের সামনে তৈরি হতে লাগলো। আগুন আর চোখে মোমের দিকে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নায় মোমের মুখশ্রী সম্পূর্ণ দেখা যাচ্ছে। আগুনের চোখ আটকে যায় মোমের উন্মুক্ত পেটে। ধবধবে ফর্সা মসৃণ পেট আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নজর ফেরানো বড় কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিষিদ্ধ ইচ্ছেগুলো কড়া নাড়তে শুরু করেছে ঝড়ের গতিতে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। মোমের চাহনিতে আগুন অস্বস্তিতে পড়ে যায়। চটজলদি নজর ফিরিয়ে নেয়। মোম শাড়ি পরে চুলগুলো খোপা করে নিল। সম্পূর্ণ তৈরি হয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমকে এক পলক দেখে হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। লাউ শাক পাতা হাতে করে বাড়িতে প্রবেশ করতেই আনিকার চোখ ছানা পড়া হয়ে গেল। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। আনিকার বাবা আইমানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আনিকার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শিরা উপশিরায় রাগ যেন তরতর করে বেড়ে চলেছে। শাক পাতা রান্নাঘরে রেখে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় তাদের নিকট। কোমরে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন? আইমান যেন ওর কথা শুনতে পেল না। আনিকার দিকে তাকালো না পর্যন্ত। আনিকার গা জ্বলে উঠল। আনিকার রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে আনিকার বাবা উচ্ছ্বসিত হয়ে শান্ত কণ্ঠে মেয়েকে বলল, ছেলেটাকে চিনতে পারছিস? তুই নাকি ওকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলি। আমি জানি তো, আমার মেয়ে পরোপকারী মানুষ। ছেলেটা কত ভদ্র, কৃতজ্ঞতা জানাতে বাড়িতে চলে এসেছে। আজকাল উপকার করলে কজন মনে রাখে। ছেলেটা ভারী মিষ্টি। আনিকা বিড়বিড় করে বলল। মিষ্টি না, হরবজ্জাত। আইমান মুচকি হেসে বলল, আমি তো অকৃতজ্ঞ না, সহজে কোনো কিছু ভুলি না। যাকে আপনাকে যেটা বললাম আশা করি মনে রাখবেন, ভুলে যাবেন নাকি? আনিকার বাবা সানা উল্লাহ ভরসা স্বরূপ বলে উঠলেন, মনে থাকবে বাবা, এমন সোনার টুকরো ছেলের কথা কেউ ভুলে যায়? আইমান ঠোঁট কামড়ে হাসে সানাউল্লাহর গাল টিপে দিয়ে বলল, সেজন্যই তো আপনাকে এত ভালো লাগে। সানাউল্লাহ থমথমে খায়। রাশবাড়ি কণ্ঠে বললেন, আমি তোমার গার্লফ্রেন্ড না যে গাল টেপাটেপি করবে। পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবে। আইমান জিভ কাটল। মেকি হেসে বলল, জি আচ্ছা, আমি এখন আসি আঙ্কেল। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সময় পেলে আবার এসো। আইমান আনিকার দিকে চেয়ে দুষ্টু হেসে জানায়, তা তো অবশ্যই, একমাত্র মেয়ের হবু জামাই বলে কথা। আমি আসবো না তো কি আসবে? বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আনিকা চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে। নাকের পাটাতন ফুলিয়ে চেঁচিয়ে বলে ওঠে, বাবা, ওই ছেলেটার ওইসব ফালতু কথা শুনে তুমি ওকে কিছু বললে না কেন? সানাউল্লাহ ভাবলেশীনভাবে জবাব দিল,
কি বলবো? ভুল কি বলেছে ছেলেটা? তোরা দুজন দুজনকে পছন্দ করিস। আমাকে বললে আমি কি তোদের সম্পর্কে হস্তক্ষেপ করতাম? আমি ওইসব বাবাদের মতো না। মেয়ের ইচ্ছার মূল্য আমার কাছে সবার আগে। তবে আমার রাগ হচ্ছে তোর ওপর। তুই ছেলেটাকে ভালোবাসিস, সে কথা আমাকে কেন বললি না? ওই ছেলে কেন বলল? আমাকে জানাতে ভয় পাচ্ছিলি? যদি তোদের সম্পর্ক মেনে না নিই সেই জন্য? আনিকা হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে ওর অক্ষি কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। ও আয়মানকে পছন্দ করে, ভালোবাসে। কবে থেকে? আনিকা সময় নষ্ট করলো না, চঞ্চল পায়ে ঝড়ের গতিতে ছুটে চলল। আয়মান ওদের বাড়ি থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আনিকা দৌড়ে আয়মানের সামনে গিয়ে দাঁড়ায়। আয়মান থেমে যায়, মুখে তার ক্রূর হাসি। আনিকা রেগে বলে উঠল, আপনি আমার বাবাকে ওসব আজেবাজে কথা বলছেন কেন? কি কানপড়া দিয়ে বশীভূত করলেন নাকি? আয়মান গাছাড়া ভাব নিয়ে বলল, কোথায় কি বলেছে? কিছু তো বলিনি। আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, এসব কথা কেন বলেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যে? আয়মান জবাব দিল না। আনিকা পুনরায় বলল, আপনি জানেন আপনার এই মিথ্যের জন্য আমি বাবার কাছে ছোট হয়ে গিয়েছি। আমার বাবার চোখে একরাশ হতাশা দেখেছে আমার প্রতি। সেটা শুধুমাত্র আপনার জন্য। আপনি আমার নামে কেস করতে চাইলে করতে পারেন, এখানে আর আসবেন না। কেন এসেছেন এখানে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনার আমার থেকে দূরে থাকবেন, নয়তো এর ফলাফল কিন্তু খুব একটা খারাপ হয়ে যাবে। আয়মান শান্ত কণ্ঠে বলল, প্রথমত তোমার বাবার কাছে তুমি ছোট হওনি, তিনি তোমার উপর কিঞ্চিত অভিমান প্রকাশ করেছেন। দ্বিতীয়ত তোমার থেকে দূরে থাকা সম্ভব না, ওটা কাছে আনার দ্রুত ব্যবস্থা করছি, অপেক্ষা করো। আনিকা তেজি গলায় শোধায়, কি করবেন আপনি? উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে এবার মাথা দুভাগ করে ফেলবো। আয়মান কিঞ্চিত ঝুঁকে আনিকার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, তাহলে ট্রিটমেন্ট তোমার হাতেই করব। মাথা ফাটানো তো শুধু বাহানা, বলছি না আমি। সত্যি বলতে তুমি আমার রূপ দেখে হিংসায় জ্বলে পড়ে সেজন্য অজুহাত দিয়ে এখন আমাকে ছুতে চাও। বলেই লজ্জা পাওয়ার ভঙ্গিতে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। আনিকা রাগে লুক নিয়ে তাকায়। আয়মান ঠোঁট কামড়ে হাসে, গা দুলিয়ে হেঁটে চলে যায়। আশানুরের বাড়িতে মোমকে রেখে আগুন কলেজে চলে গিয়েছিল। আশানুরের বাবা মা বাড়িতে নেই। বাড়িতে শুধু আবিফা ও আশানুর ছিল। ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আগুন নিশ্চিন্তে কলেজে চলে যায়। ইতিমধ্যে আবিফার সাথে মোম অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। মোমকে ছোট বোনের মতো স্নেহ করে। আবিফা রান্না করছে আর মোম তার পাশে দাঁড়িয়ে হেল্প করছে। মোম লম্বা নিঃশ্বাস টেনে চনমনে কণ্ঠে বলল, কোরমার দারুণ ঘ্রাণ বেরিয়েছে আপু, না জানি খেতে কত মজা হবে। আফিফা মুস্কি হেসে বলে, কোরমা খেতে পছন্দ করো? হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করব? জি অবশ্যই। আফিফা চুলা বন্ধ করে দেয়। কোরমা ঢাকনা দিয়ে ঢেকে মোমকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আশানুর ড্রয়িং রুমে বসে হসপিটালের গুরুত্বপূর্ণ কিছু ফাইল চেক করছে। আফিফা মোমকে নিয়ে বেডরুমে চলে আসে। মোমকে বসতে বলে ঝটপট গোসল করতে চলে যায়। গোসল শেষে মোমের পাশে বসলো। মোম মৃদু আওয়াজে বলে ওঠে, আপু তখন কি যেন জানতে চাচ্ছিলেন? বলছি আফিফা ভালো করে মোমের মুখশ্রী অবলোকন করলো। মেয়েটার চোখে মুখে জানতে চাওয়ার উদ্বেগ, বারবার ঢোক গিলছে আর পলক ঝাপটাচ্ছে। মোমের উদ্বেগ দেখে আফিফা ঠোঁট এলিয়ে হাসলো। মোম তার হাসির কারণ বুঝতে পারল না। আফিফা মোমের থুতনিতে হাত রেখে জিজ্ঞেস করলো, আরে রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? মোম জিহ্বার সাহায্যে ঠোঁট ভিজিয়ে শান্ত কণ্ঠে বলল। আপনি বলুন। আফিফা সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইল। আগুনের সাথে তোমার সবকিছু ঠিক আছে? মোম বুঝতে না পেরে প্রশ্ন করলো, জি কিসের কথা বলছেন? না মানে তুমি তো খুব ছোট, সংসারের হালচাল বুঝতে পারছো কিনা? আগুনের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক কেমন সেটাই জানতে চাচ্ছি। মোম ছোট্ট করে উত্তর দিল। জি সব ঠিক আছে। মোমের ঘাড়ের দিকে নজর পড়তেই আফিফা মোমের কথার মর্মার্থ বুঝতে পারল। মোমের গালে হাত রেখে মুস্কি হেসে বলল, সুখে থেকে তোমরা। আগুন খুব ভালো ছেলে, হাই স্কুল লাইফ থেকেই পরিচয় ওর সাথে। একটু উগ্র মেজাজি, তবে মনটা স্বচ্ছ পানির মতো। ওর মন জুগিয়ে চলতে পারে তোমাকে আকাশ সমান ভালোবাসায় মুড়িয়ে রাখবে। মোম মনোযোগ সহকারে শুনল। আফিফা পুনরায় বলল,
যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নিও। অনেক সময় দেখা যায় বয়সের দরুন কনসিভ করতে সমস্যা দেখা যায়। আমাকে দেখো, বিয়ের 2 বছরই বেশি হয়ে গিয়েছে, অথচ একটা সন্তান দিতে পারছি না। শেষের কথাটা হতাশ কণ্ঠে বলল। আফিফার কথায় মোমের লজ্জা লাগছে, তবে তার একটা সন্তানের জন্য হাহাকার শুনে মনটা খারাপ হয়ে গেল। মোম সহসা আফিফাকে জড়িয়ে ধরল, ভরসাস্বরূপ বাক্য আওড়ায়। হতাশ হবে না আপু, সব ঠিক হয়ে যাবে। আফিফা নিজেও মোমকে আঁকলে নিল, স্মিত হেসে বলল, আমি যা বলেছি সেটা কিন্তু আগুনকে বলো না, শুনলেও ভীষণ রাগ করবে। আর দ্রুত বলেছি বলে এখনই বাচ্চা নিতে বলিনি, বছর ঘুরুক তারপর। মোম লাজুক হাসল। দুপুরে আগুন আসার পর সবাই একসাথে খাবার খেলো। লাঞ্চ করে ড্রয়িং রুমে বসে আছে 4 জন। কিছু একটা মনে পড়তেই থমথমে মুখে আশানুর উঠে যায়। বেডরুমে গিয়ে আগুনের টেস্টের রিপোর্ট এনে আগুনের হাতে দিল। মোম ঝট করে রিপোর্টটা ছিনিয়ে নিল। আশানুর ফ্যাল করে চেয়ে রইল। আগুন ঠোঁট কামড়ে হাসে। আফিফা শুধালো, কার রিপোর্ট এটা? আশানুর ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, আগুনের ওর জ্বর আসার পর একদিন আমার হাসপাতালে গিয়ে কিছু টেস্ট করিয়েছিল, তখন স্বল্পতার জন্য দেখা হয়নি। মোম চিন্তিত ভঙ্গিতে উদ্বেগ নিয়ে জানতে চাইল। ভাই রিপোর্টে কি এসেছে? সব ঠিক আছে তো? আশানুর চুপ থাকলো কিয়ৎ পরিমাণ, মুখে গাম্ভীর্য ভাব ফুটে উঠল। মুহূর্তেই মোমের চিন্তা বাড়ল। আগুন ধরাম করে আশানুরের পিঠে মারল। বড়সড় ধমক দিয়ে গমগমে গলায় বলল, আমার বাচ্চা বউকে টেনশন দিয়ে তোর কি লাভ? বলে দে রিপোর্ট সব পজিটিভ। দেখ কেমন চাতক পাখির মতো। আশানুর ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। তার মুখের ভাবভঙ্গি নিষ্প্রাণ, হতাশা আর অসহায়ের ন্যায় আগুনের দিকে তাকালো। দীর্ঘশ্বাস ছেড়ে নিষ্প্রভ গলায় বলে, আমি এখন যেটা বলতে চাচ্ছি আশা করি স্বাভাবিকভাবে সবটা মেনে নিবি। আর মোম, জানো তো প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কে কিভাবে মারা যাব কেউ জানি না। আমার মনে হয় সবটা পরিষ্কার করে বলা উচিত। মোম, তুমি ধৈর্য সহকারে শান্ত হয়ে আমার কথা শুনবে, ওকে? মোমের চোখে পানি চলে এলো। অজানা আশঙ্কায় বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। মস্তিষ্কের গ্রোত্রে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। কয়েকদিন আগে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। মোম জোরে জোরে শ্বাস টানছে। এই পর্যায়ে বদলে গেল আগুনের অভিব্যক্তি। এতক্ষণের হাসিটা ধপাস করে নিভে গেল। বিস্ফোরিত নয়নে সিরিয়াস হয়ে তাকায় আশানুরের দিকে। প্রকট চক্ষু জোড়া উঠে আসে ললারে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় সে। শান্ত কণ্ঠে শোধালো, রিপোর্ট কি এসেছে তুই বল। যেটাই আশানুর মনমরা কণ্ঠে বলে ওঠে, কি করে যে বলি, আমি ভাবিনি রিপোর্টে এমন কিছু আসতে পারে। আগুন অধৈর্যের সহিত আবার বলল, হেয়ালি করিস না, বল। আশানুর মোমের দিকে তাকায়। মেয়েটার অক্ষি কোটরে পানি টলমল করছে। এই তো এক্ষুনি গড়িয়ে পড়ল বলে। রক্ত চাপার মতো পাতলা অধৈর্যরা কেমন শুষ্ক দেখাচ্ছে। আশানুর তপ্ত নিঃশ্বাস ফেলল। আফিফা চিন্তিত সমেত বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো আশানুর, তুমি চুপ করে আছো কেন? তোমার নীরবতা কারো কোমর হৃদয়ে আঘাত হানছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? মুহূর্তেই কারো চিকন কণ্ঠে আর্তনাদ শুনে সেদিকে দৃষ্টি তাক করল 3 জন। মোম মৃদু আওয়াজে ফুপিয়ে ফুপিয়ে কাছে। আতঙ্কিত গলায় কেঁদে কেঁদে বলে উঠল, ওনার কি কোনো বড় অসুখ হয়েছে? বলুন না ভাইয়া, কিছুদিন আগে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, সেটা আবার সত্যি হয়ে যাবে না তো? চুপ করে থাকবেন না, দয়া করে বলুন সবটা। মোমের কান্নায় আগুনের মস্তিষ্ক অচল হয়ে গেল। তড়িৎ বেগে উঠে ওদের সামনে মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আগুনের বুকটা কেমন ধরাস ধরাস করছে। আশানুর পুনরায় মুখভঙ্গি বদলে হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে আফিফার গায়ের উপর ঢলে পড়ল। আফিফা বিরক্ত হয়ে দূরে সরে গেল। আগুন ভ্রু কুঁচকে তাকায়। আশানুর অধরের হাসি বজায় রেখে বলল, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। সকল রিপোর্ট পজিটিভ। আগুন একদম পারফেক্ট আছে। আবহাওয়ার পরিবর্তনে হয়তো জ্বর এসেছিল। মোম কবুতরের ছাড়ার মতো আগুনের বুক থেকে মুখ তুলে উকি দিল।
আগুন ঠিক আছে শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আগুনের বুকের সঙ্গে মিশে এখনও ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের পানি মুছে দিয়ে চোয়াল শক্ত করে আশানুরের দিকে এগিয়ে যায়। আশানুর জানে এখন আগুন ওর চেহারার গঠন বদলে দেবে, তাই সময় নষ্ট না করে দ্রুত ছুটে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগুন মুষ্টি বন্ধ করে দরজায় আঘাত করছে, তাতে দাঁত চেপে বলল, পালাচ্ছিস কেন? বেরিয়ে আয় বলছি। সাধে কি আর তোকে ছাগল বলি? তোর সাহস কত বড় আমার বউকে কাঁদাস? দরজা বন্ধরত অবস্থায় আশানুর চিৎকার করে জবাব দেয়, রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তোর পিচ্চি বউ তোকে কতটা ভালোবাসে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে এমন জঘন্য পরিস্থিতি বানিয়ে বলবি? তোর ডাক্তার হওয়ার কোনো যোগ্যতাই নেই। ডাক্তার মানুষকে টেনশন ফ্রি করে, আর তুই উল্টো টেনশন দিস। কতক্ষণ লুকিয়ে বসে থাকবি? একবার হাতের কাছে পাই তখন মজা করার স্বাদ হারে হারে টের পাবি। অন্য কিছু বা অন্য কাউকে নিয়ে মজা করলে কিছু বলতাম না, হাসি মুখে মেনে নিতাম। কিন্তু তুই আমার কোমলমতিকে নিয়ে এত জঘন্য একটা মজা করলি। তোর কারণে আমার বউয়ের চোখ দিয়ে যে অশ্রুকণা পড়েছে তার মূল্য তো তোকে দিতেই হবে। আশানুর অসহায় গলায় বলে উঠল, ভাই এবারের মতো মাফ করে দে প্লিজ, আর কখনো এমন করব না, প্রমিস। আগুন কিছু বলল না, গটগট করে ড্রয়িং রুমে চলে গেল। আফিফা স্নেহময় হাত বুলিয়ে দিচ্ছে মোমকে। আগুন মোমকে এক হাতে জড়িয়ে ধরে আফিফার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। আগুন ঠিক করলো মোমকে নিয়ে এখন বাসায় ফিরবে না, আশেপাশে কিছুক্ষণ ঘুরবে। 4 চাকা আলা গাড়ি নিস্তেজ হয়ে দাঁড়িয়ে। সময়টা বিকাল 4টার কাছাকাছি। স্থির গাড়িটার ভেতর আগুনের কোলে বসে বুকের সঙ্গে লেপ্টে আছে মোম। মেয়েটির মুখবিবর ভার হয়ে আছে, লতানো শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুনের কাঁধে শার্টের অংশ খামচে ধরে আছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, গরম লাগছে ওর। হাত বাড়িয়ে শার্টের বুকের কাছের দুটো বোতাম খুলে দিল। ওদের গাড়িকে পেছনে ফেলে কত শত গাড়ি হাওয়ার বেগে নিজ গন্তব্যে প্রস্থান করছে। মোম কাচের ছোট্ট জানালা দিয়ে সেসব কিছু অবলোকন করল। দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজমান। মৌনতার ইতি টেনে আগুনের শান্ত কণ্ঠ ভেসে আসে, ভাবছি এখন বাসায় ফিরবো না, বেরিয়েছি যখন আরেকটু চারপাশ ঘুরবো। তুমি কি বল? মোম নিরুত্তর। আগুনের বুকে মুখ ঘষল। আগুন হতাশ হলো, হাতের অঞ্জলি পুড়িয়ে মোমের মুখশ্রী তুলে নিল। যত্ন নিয়ে মোমের কপালে চুমো এঁটে দিল। মোমের নেত্রযোগ্য ছলছল করে উঠল। বেহায়া চক্ষু পানি কণার তর সইল না, টুপ করে গড়িয়ে পড়ল। ঠাঁই পেল মোমের কিঞ্চিত রক্তাভ ফর্সা গালে। মোমের এই লুকটা আগুনের কাছে দেখতে কি মিষ্টি লাগছে। টুপ করে কামড় বসালো মোমের লাল হয়ে যাওয়া উঁচু নাকে। হাত দিয়ে চোখের জল মুছল না, পুরুষালী ঠোঁটজোড়া ছুঁয়ে গেল সেথায়। আজ মোম লজ্জায় আগুনের বুকে মুখ লুকালো না, স্থির হয়ে বসে। আগুনের বুঝি তা সহ্য হয়। মোমের খোপা করা চুলগুলো খুলে দিল অবলীলায়। মোম চকিতে তাকালো স্বামীর আদলে। আগুন মুখ ডুবিয়ে দিল মোমের ঘাড়ে, কোমরে থাকা হাতের বন্ধন দিল। মোমের বক্ষস্থল কেঁপে ওঠে, পেলবো হাত চলে যায় আগুনের সিল্কি চুলে। মুহূর্তেই মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটা। আগুন তার সূক্ষ্ম দাঁতের জোর প্রয়োগ করল মোমের ঘাড়ের নরম চামড়ায়। মোমের ব্যথাতুর আওয়াজে কামড়ের জায়গায় আলতো চুমু দিয়ে ছেড়ে দিল। লম্বা চুলে মুখ ডুবিয়ে সেটাই ঘ্রাণ লুফে নিল। নজরে নজর মিলালো, সময় ব্যয় করল না। হুট করে আঁকড়ে ধরল বইয়ের কোমল ওষ্ঠাদয়, গাঢ় করে চুম্বন করল সেথায়। মোম ভারী নিঃশ্বাস ছাড়ল। আগুন শীতল গলায় বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। আশানুর সব সময়ই এরকম দুষ্টুমি করতো, তবে ভাবতে পারিনি এমন সিরিয়াস বিষয়ে ছাগলটা মজা নেবে। মোম নাক টেনে সরল গলায় বলে ওঠে, জানেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আমরা দুজন আলাদা হয়ে গিয়েছি। কেউ একজন আমাদের আলাদা করে দিতে চাচ্ছে, আর সে তার কাজে সফলও হয়েছে। আগুন মোমের থুতনিতে চুমু খেল, শক্ত করে জড়িয়ে ধরে নিরেট স্বরে বলল, ভয় পেও না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। যতদিন বেঁচে থাকবো আগুনের বুকে শুধু মোম থাকবে। মরার পরও এই বুক জমিনে শুধু তোমার নামটাই খোদাই করা থাকবে। মোম সন্তুষ্টির হাসি হাসল। এই প্রথম নিজ ইচ্ছায় আগুনের উন্মুক্ত বুকে নিজের নরম অধর ছুঁয়ে দিল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোমের মাথায় চুমু দিয়ে তাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল, অন্য হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে লাগলো।
প্রতিদিনের ন্যায় যথাসময়ে আগুন কলেজে চলে গেল। কলেজের গেট পেরিয়ে গাড়ি পার্ক করে পেছনে ঘোরার সাথে সাথে কারোর সাথে ধাক্কা খেলো। আগুন ধাক্কা খাওয়া মানুষটির দিকে দৃষ্টি তাক করতে করতে উদ্বেগ সমেত বলে উঠল, সরি, আমি খেয়াল করিনি। কথার ইতি টেনে মানুষটির দিকে সম্পূর্ণ দৃষ্টিগোচর হতেই আগুনের মুখভঙ্গি বদলে গেল। কারণ সেই মানুষটি নাইমা। তরতাজা নাদুস নুদুস মেয়েটা সপ্তাহখানেকের মধ্যে কতটা শুকিয়ে গিয়েছে। ফোলা ফোলা গাল দুটো সমান্তরালভাবে মুখশ্রীতে লেপ্টে আছে। গলার হাড় ভেসে উঠেছে, চেহারায় আগের সতেজতা নেই, সেথায় রয়েছে মলিনতার ছাপ। আগুন এক দৃষ্টিতে চেয়ে নাইমার মুখবিবর কিছুক্ষণ পর্যবেক্ষণ করল, কিছু বলল না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। নাইমা সহসা আগুনের হাত চেপে ধরল। আগুন চৌকিতে পেছন ফিরে তাকায়, তড়িৎ বেগে হাত ছাড়িয়ে নেয়। নাইমা ম্লান হাসল। আগুন আবারও লক্ষ্য করল মেয়েটার হাসিটাও আর আগের মতো নেই। উচ্ছ্বসিত হাসিটা বিলীন হয়ে গিয়েছে। আগুন চলে যাওয়ার জন্য পা বাড়ায়। নাইমা নিষ্প্রভ গলায় বলে ওঠে, কেমন আছিস আগুন? আগুনের বাড়ন্ত পা থেমে যায়। স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। ছোট্ট করে উত্তর দিয়ে চুপ থাকলো। নাইমাকে পাল্টা ভালো আছে কি না জিজ্ঞেস করলো না। আগুন অন্যদিকে চেয়ে আছেন। নাইমা তাচ্ছিল্য হাসে, কণ্ঠ খাদে এনে বলল, জানতে চাইলি না তো আমি কেমন আছি? আগুন তাকায় তার পানে। আগুনের চোখে মুখে একরাশ দ্বিধা, মুখে কোনো কথা ফুটতে চাইল না। চোখে নরণ নেই ছেলেটির। কি বলবে, কি বলা উচিত কিছুই বোধগম্য হচ্ছে না। ভারী নিঃশ্বাস ছেড়ে পাল্টা প্রশ্ন করল, জিজ্ঞেস করার কি আছে? তুই তো ভালোই আছিস। সত্যি ভালো আছি? আগুন বিরক্ত কণ্ঠে বলল, সেটা আমার জানার কথা নয়। তুই ভালো আছিস কিনা সেটা দেখার জন্য তোর পরিবার আছে। তোর আর কিছু বলার থাকলে জলদি বল, আমার ক্লাস আছে। তুই অনেক বদলে গিয়েছিস, অনেক পাষাণ হয়ে গিয়েছিস। আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, আমি বদলাইনি আর বদলাবো না। যেমন ছিলাম তেমনই আছি। শুধু কারো ভুল ধারণা নিয়ে পাগলামো করার জন্য একটু কঠিন হয়েছি জাস্ট, আর কিছু। নাইমা কাপা গলায় জানতে চাইল, বউকে খুব ভালোবাসিস? আগুনের অকপটে স্বীকারোক্তি। বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ভালোবাসা না থাকলে নিশ্চয়ই চুটিয়ে সংসার করতে পারতাম না। আচমকা নাইমা আগুনের হাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। আগুন চমকে উঠে আশেপাশে নজর ফেরায়, না, এদিকে তেমন কেউ নেই। তবে বারান্দায় অনেক শিক্ষার্থী হাঁটাহাঁটি করছে। কেউ দেখে নিলে বিষয়টা খারাপভাবে নিতে পারে। আগুন হাত ছাড়াতে চায়, নাইমা আরও শক্ত করে ধরে। আগুন কণ্ঠস্বর নিচুতে নিয়ে চিবিয়ে চিবিয়ে, সিন ক্রিয়েট করছিস কেন? কেউ দেখতে পেলে আমার ইমেজ খারাপ হবে। বলে যাস না এটা আমার কলেজ। নাইমা তবুও ছাইল না, ভাঙা গলায় অবান্তর আবদার ছুঁল, আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করে নে প্লিজ। তোর বর্তমান বউকে ছাড়তে হবে না, সে থাকুক, আমার সমস্যা নেই। আমাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে তোর ঘরে তুলে নে। আগুন নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে তাকায়, ঝাড়ি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। গমগমে গলায় বলল, পাগল হয়েছিস? কি সব বলছিস, কোনো খেয়াল আছে? নাইমা উদ্ভ্রান্তের ন্যায় বলল, আমি এত কিছু জানি না, তোকে আমার চাই। আগুন ফুঁস করে নিঃশ্বাস ছাড়লেও দাঁতে দাঁত চেপে বলল, মাথা বেশি খারাপ হলে ডাক্তারি বাদ দিয়ে তোর বাবা মাকে বল পাবনা রেখে আসতে। অন্যদের কি চিকিৎসা করবি? তোর নিজেরই এখন চিকিৎসার প্রয়োজন। নাইমা কাতর গলায় জানালো, আমাকে একটা সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যেত। আগুন বিস্ময় কিং কর্তব্য বিমোর, অবাক হলো কিঞ্চিত। পর মুহূর্তে চোয়াল শক্ত করে চওড়া গলায় বলল, আশ্চর্য, তুই কি আমার প্রেমিকা বা বউ যে তুই কোনো ভুল করবি আর আমি তোকে নিজের জীবনে ফিরে আসার জন্য সুযোগ দিব? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নয়তো এত বছরের নিয়ম ভঙ্গ করে তোর গায়ে হাত তুলে ফেলবো। আগুন আর দাঁড়ালো না, তটস্থ পায়ে এগিয়ে চলল নিজ গন্তব্যে। নাইমা সেদিকে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে রইল। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে সরাসরি তার সাথে ধাক্কা খেলে দোষ কি তাতে? রাগ করো না, রাগলে তোমায় লাগ।
অশ্রাব্য বাক্য শুনে আনিকার চঞ্চল ছুটে চলা পা দুটো থেমে যায়। মাথার ঘোমটা দেওয়া ওড়না আরেকটু ভালোভাবে টেনে পেছনে ফিরে যায়। ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখের মানুষটির দিকে। আইমান দন্তপাটি বের করে উচ্ছ্বাস সমেত আনিকার সামনে দাঁড়িয়ে। আনিকা চোখ বুজে লম্বা শ্বাস টানল। কিছু বলতে চেয়েও বলল না। ছেলেটা চরম বিহায়া। কিছু বললে রাস্তার মধ্যে কি না কি গন্ডগোল শুরু করে দেয়। কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিল আনিকা। কলেজের কাছাকাছি আসতেই এরকম উদ্ভট বাক্য শুনে ঘাড় ঘুরিয়ে দেখে আয়মান দাঁড়িয়ে আছে। আনিকা চুপ করে আবার হাঁটতে থাকলো। আয়মান দৌড়ে সামনে এসে দাঁড়ায়। আনিকা বুকে হাত গুজে রাগীর লোক নিয়ে তাকায়। কটমট করে বলে ওঠে, পথ আটকাচ্ছেন কেন? আপনাকে না আমার পিছু নিতে নিষেধ করেছিলাম, তবু কেন এসেছেন? আয়মান ব্যাপক মুড নিয়ে হেসে বলল, আমি আসবো না তো কে আসবে? যাকে আসল কথা আসে। শোনো লঙ্কা মরিচ আনিকা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা একদম বলতে পারি না। মনে যা থাকে ফটাফট বলে দিই। মনের কথা চেপে রাখা আমার কাম্য নয়। আনিকা বিরক্ত হয়ে জানায়, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে। আয়মান উচ্চ বাক্যে বলে উঠল, রাখো তোমার যাওয়া যায়। আমার মাথা বিগড়ে দিয়ে ওনার কলেজে যাওয়া হচ্ছে। আমি তো ভার্সিটির ক্লাস থেকে তোমাকে আমার মনের কথা জানানোর জন্যই এত দূর ছুটে এসছে, তার বেলা। তাই তুমি চুপ করে আমার কথা শুনবে, কথার মাঝখানে কোনো কথা বলবে না। আনিকা ঝাঁজ নিয়ে বলল, যদি না শুনি তো কি করবেন? কেস করবেন? করুন। আয়মান থুতনি চুলকে ফট করে নিরেট স্বরে বলল, আনিকা, আমি তোমাকে ভালোবাসি। কিভাবে ভালোবেসেছে, কেন তোমাকে ভালোবেসেছে, এসব অমন্তর কথা জিজ্ঞেস করো না। এর উত্তর আমার নিজের কাছেও নেই। সে এতটুকু জানি তুমি আমার। আমি খুব ছটফট টাইপের একজন ছেলে। আড্ডা, মাস্তি, নৃত্যকর কাজকর্ম। অনার্স এখনো কমপ্লিট হয়নি। তোমার সাথে দেখা হওয়ার আগে অনেক মেয়েদের সাথে রিলেশনশিপে ছিলাম, বাট ট্রাস্ট মি, তাদের সাথে ফোনে কথা বলার সামান্য ঘোরাঘুরি ছাড়া এর বেশি কিছু করিনি। কিন্তু তোমাকে দেখার পর বিশ্ব সুন্দরী রমণী চোখের সামনে দিয়ে চলে গেলেও সেতে আয়মনের চোখ আটকায় না। আমি একটু বেশি দুষ্টুমি করি, তবে আমি খারাপ ছেলে না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আনিকা। আমি চাইলে জোর করে তোমার সাথে কিছু করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তুমি শুধু শরীর নয়, মন চাও তোমাকে আমি চাই। একদমই কথাগুলো বলে ভারী কি নিঃশ্বাস ত্যাগ করলো আয়মান। আনিকা ফ্যালফ্যাল করে চেয়ে আছে। ওর ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। আয়মান পুনরায় মিহি কণ্ঠে বলল, আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, সব খোঁজ নিয়েছি আমি। তাই বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে পারবে না যে সরি ভাইয়া আমার বফ আছে। তোমার মা নেই, বাবাই তোমার সব। এটাও জানি তোমার নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। বিয়ে করলেই তো আর টাকা কে করবো না, তোমাকে করব। ভাবার জন্য কয়েকদিন সময় দিচ্ছি, মন দিয়ে ভাবো। তবে দিন শেষে যেন উত্তর হ্যাঁ হয়, মনে থাকে যেন। আনিকা ঠোঁট কামড়ে আয়মানের কথা শ্রবণ করল। মুখে বিবর গাম্ভীর্য করে শুধালো, প্রপোজ করছেন নাকি থ্রেট দিচ্ছেন? আয়মান গাছাড়া ভাবে জবাব দিল। তুমি যেটা ভাবো। আনিকা চক্ষু হাসল, কিন্তু মুখে বলল, আপনার মতো অসভ্য ছেলেকে নিয়ে ভাবতে আমার বয়ে গেছে। আয়মান আনিকার চোখে দৃষ্টি তাক করে বলল, না ভাবলে তোমার লস, কারণ ভাবার সময় চলে গেলে নির্দিষ্ট সময়ের পর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তোমার একটা ব্যবস্থা ঠিকই করব, এটা পুরো কনফার্ম। আনিকা ব্যঙ্গাত্মক করে বলে ওঠে, কি করবেন? যখন করব তখন দেখতে পারবে। আপাতত সামলা থেকে সরো। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? আনিকার মুখ হা হয়ে গেল। বলে কি এই ছেলে? দাঁতের দাঁত চেপে বলল, আমি আপনাকে দেখে দাঁড়িয়েছি, আপনি নিজেই তো আমার পথে আটকেছেন। আয়মান স্মিত হাসি দুকদম এগিয়ে আনিকার মুখোমুখি হয়ে হিসিয়ে বলল, জীবনে চলার পথে কখনো ফিরে তাকাতে নেই, তবে কোনো সুন্দরী মেয়ে পাশ দিয়ে পেরিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। বাণীতে দ্য গ্রেট বিশ্বকবি আহমদ শিকদার। ডোরবেল বাজতেই মোম গিয়ে দরজা খুলে দিল। আগুন গম্ভীর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মোমের চোখ যায় আগুনের হাতে থাকা শপিং ব্যাগে। আগুন নিঃশব্দে ভেতরে আসে। মোম দরজা আটকে দেয়। আগুন বিছানার উপর ব্যাগগুলো রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মোম ব্যাগগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। ভেতরে জামা কাপড় রাখা।
মোম কাপড়গুলো বের করলো। গাউন শাড়ি এনেছে আগুন, ভীষণ সুন্দর সবকটা ড্রেস। আগুন ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই প্রশ্ন ছুড়ল। এই ড্রেসগুলো কার জন্যে? আগুন গম্ভীর কণ্ঠে উত্তর দিল। তোমার সতীনের জন্য। মোম বুঝতে পারল আগুন তাকে জ্বালানোর জন্য বলছে। মোম মৃদু আওয়াজে জিজ্ঞেস করল। হঠাৎ শপিং করে আনলেন যে? আগুন চুলে ব্রাশ করে মোমের পাশে বসলো, ভরাট স্বরে বলল। কালকে আমার কলেজের সকল টিচার্সরা মিলে সোনারগাঁও ঘুরতে যাবে। বলতে পারো ছোটোখাটো একটা গেট টুগেদারের মতো। বাসায় তো তোমার শাড়ি আর 3 পিস রয়েছে, ঘুরতে গেলে শাড়ি পরে বেশি কমফোর্টেবল হতে পারতে না, সেই জন্য গাউন নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? জি। দুপুরে খেয়েছিলে? মোম মিহি কণ্ঠে বলল। হুম। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। সত্যি? হ্যাঁ। আগুনের কলেজ থেকে ফিরতে দেরি হবে বলে মোমকে ফোন করে জানিয়ে দিয়েছিল সে যেন খেয়ে নেয়। আগুন বাইরে থেকে লাঞ্চ করে নেবে। মোম আগুনকে ছাড়া খায় না, যত দেরি হোক না কেন। দুপুরে আগুনের জন্য অপেক্ষা করে। আগুন বাসায় আসে 3টার পরে। আগুন নিষেধ করেছে অপেক্ষা না করার জন্য, কিন্তু মোম তার কথা শোনে না। ধমক দিলেও কাজ হয়নি। সবসময় আগুনের জন্য না খেয়ে বসে থাকবে, তাই আগুন চেষ্টা করে যত দ্রুত সম্ভব ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসার। আজকে বেশি দেরি হয়ে যাবে বলে আগেই ফোন করে বলেছে মোমকে দুপুরে খেয়ে নিতে। আগুন মোমের কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোমের পেরোবো হাত টেনে নিজ মাথায় রাখলো। মোম আলতো করে চুল টেনে দিচ্ছে, মিহি কণ্ঠে শোধালো। মাথা ব্যথা করছে? না। শরীর খারাপ লাগছে? না। এভাবে শুয়ে পড়লেন যে? বালিশে গিয়ে আরাম করে শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে বলল। তোমার অসুবিধা হচ্ছে? তাহলে সরে যাই। মোম চঞ্চল কণ্ঠে তুরন্ত জবাব দিল। একদম না, আমি এমনিতেই জিজ্ঞেস করেছি। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজমান রইল। মৌনতা ভেঙে মোম ব্যগ্র কণ্ঠে জানতে চাইল। ঘুমিয়ে পড়েছেন? আগুনের কণ্ঠস্বর নিচুতে নিয়ে মৃদু আওয়াজে উত্তর দিল। বলো। আপনার কি মন খারাপ? আগুন পাল্টা প্রশ্ন করল। কেন মনে হলো? আপনার মুখ দেখে মনে হচ্ছে। আগুন উঠে বসল, নিজের সেই তীর্যক চাহনি নিক্ষেপ করল। মোম ভরকে গেল, দোলনার মতো দুলে উঠল তনুমন। শুষ্ক ঢোক গেল। রেগে গেল নাকি মানুষটা? রাগার মতো তো কিছুই বলেনি সে। তাহলে? আগুন হাত টেনে মোমকে বালিশে শুইয়ে দিল। ঝুঁকে ভ্রু কুচকে চেয়ে রইল। মোমের বক্ষস্থল ঢেউয়ের মতো ছলাৎ করে উঠল। গাত্রে গাত্রে যেন হিমশীতল রক্ত প্রবাহিত হচ্ছে। ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হতেই আগুন সেথায় তর্জনী স্পর্শ করল। মোম সহসা কথাটা গিলে নিল। আগুন ভারী কি নিঃশ্বাস ছেড়ে মোমের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। লম্বা শ্বাস টেনে মোমের শরীরের মেয়েলি ঘ্রাণ নাসারন্ধে টেনে নিল। নাইমার সাথে কথা বলার পর থেকে মন মেজাজ ঠিক নেই। রাগ হচ্ছে খুব, কিন্তু রাগটা আসলে কার ওপর বুঝে উঠতে পারছে না। নাইমা তখন ওইরকম একটা কথা কিভাবে বলতে পারল? ওর কণ্ঠনালীতে এত জোর কিভাবে আসলো? মুখে উচ্চারণ কিভাবে করলো মোমকে ধোকা দিয়ে তাকে বিয়ে করার? এভাবে আর কতদিন চলবে? এতবার বোঝানোর পরও কাজ হচ্ছে না। ঘুরে ফিরে নিজের সেই একঘেয়ে কথা নিয়েই পড়ে আছে। ভালোবাসা কি এতই সহজ যে চাইলেই কাউকে দিয়ে দেয়া যাবে? তাহলে নাইমা কেন বুঝতে পারছে না কি চলছে তার মনে? আগুনের প্রতি ক্ষোভ আবার মোমের উপর দেখাবে না তো? এরকম কিছু হলে আগুন নাইমাকে কখনোই ক্ষমা করবে না। আগুনের কাজে মোম অবাক হলো ভীষণ। আগুনের পিঠে এক হাত রেখে নরম কণ্ঠে শোধালো। হঠাৎ? ইচ্ছা। আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন। বলুন আমায়, আমি শুনতে চাই। আগুন গম্ভীর কণ্ঠে বলল। কিছুই হয়নি। এত বেশি ভাবতে কে বলে তোমাকে? মোম গোমরা মুখে বলল। আমি ভাববো না তো কে ভাববে? আগুন উত্তর দিল না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। জবাব না পেয়ে মোম হতাশার নিঃশ্বাস ছাড়ল। আগুনের চুলের ভাঁজে হাত গুজে জন্মনে চিত্তে বলে ওঠে। ঘুরতে যখন যাচ্ছি ময়ূরী আপুকে সাথে নিয়ে চলুন, পারলে আয়মান ভাইয়াকেও। সবাই মিলে গেলে খুব মজা হবে। বলুন। আগুন চড়া গলায় বলল। আমার কলেজের টিচার্সরা মিলে ঘুরতে যাবে, সেখানে ফ্যামিলির সবাইকে কিভাবে নিয়ে যাব?
তুমি বউ, তাই তোমাকে নিয়ে যাওয়া যাবে, অযথা বায়না করো না। মোমের মুখটা চুপসে গেল। ভালোভাবে বললেই তো হতো, এত রাগ দেখিয়ে বলার কি আছে। মোম ঠোঁট বাঁকায়, কথা বলবে না। কুমড়ো মার্কা লোকটার সাথে আগুনের মাথায় হতে হাত সরিয়ে নেয়, মুচড়ামুচড়ি করতে থাকে। আগুন ধমকে বলে ওঠে, এত নড়াচড়া করছো কেন? মোম গাল ফুলিয়ে তেরা কণ্ঠে বলল, সমস্যা হলে ছেড়ে দিন, আমি নড়াচড়া করবই। আগুন ফুস করে তপ্ত শ্বাস টানলো, মাথাটা কেমন চিনচিন ব্যথা করছে। মোমকে ছেড়ে পেছনে ফিরে অন্যদিকে মুখ করে শুয়ে বলল। মোম চমকে উঠল, বিস্ময় ছোট্ট মুখখানা আপনা আপনি ফাঁক হয়ে গেল। রাগ করলো কি কুমড়ো মার্কার লোকটা? মোমের দৃঢ় বিশ্বাস কিছু তো একটা হয়েছে, নয়তো এই লোক মোমকে কাছে পেয়ে না জ্বালিয়ে এত নিশ্চুপ থাকার মানুষ সে না। এখন কিছু জিজ্ঞেস করার দরকার নেই, পরে ঠান্ডা মাথায় জেনে নেওয়া যাবে। মোম নিজের বালিশ ত্যাগ করে আগুনের বালিশে শুয়ে তাকে পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরল। মাথা কিঞ্চিত উঁচিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করল, বরাবরের মতো ব্যর্থ হতে হলো। খানিকক্ষণ পরে আগুনের ভরাট স্বর শুনতে পেল, রাতে সব গুছিয়ে নিও। মোম মুচকি হাসল, যাক বাবা, কুমড়োটা কথা বলেছে, তার মানে বেশি রাগ করেনি। মোম হাতের বন্ধন দৃঢ় করে আগুনের কাঁধে মুখ গুজে শুয়ে রইল। রাতের খুটখুটে আধার সরে গিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। আবছা অন্ধকারাচ্ছন্ন চারপাশ দেখতে খুব মনোমুগ্ধকর লাগছে। প্রকৃতির বাতাবায়নে উচ্ছ্বাস সমেত পক্ষীকুল নিজ গলায় শব্দ তুলে গগনে উড়ে বেড়াচ্ছে। তাদের মতো চঞ্চল এক কিশোরী নোবরের ঋণহীন শব্দ তুলে এদিক ওদিক ছোটাছুটি করছে। ভোর ভোর ঘুম থেকে উঠে আগুন মোম রেডি হতে শুরু করলো। আগুনের অবশ্য বেশি সময় লাগলো না, কিন্তু মোমের রেডি হওয়া তো দূরে থাক, এখনও ড্রেস কোনটা পরবে সেটাই সিলেক্ট করতে পারছে না। এই ভোরবেলা ময়ূরীকে ভিডিও কল করে কয়েকটা ড্রেস দেখিয়ে জিজ্ঞেস করেছে কোনটা পরবে। ময়ূরী উত্তরে বলেছে, ভাবি তুমি এমনিতেই সুন্দর, তুমি যেটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। মোম ময়ূরীর কথায় সন্তুষ্ট হতে পারল না, গোমরা মুখ করে সোফায় বসে আছে। আগুন সম্পূর্ণ তৈরি হয়ে ব্লেজারটা আলমারিতে তুলে রাখলো। এই গরমের মধ্যে শার্টের সাথে বাড়তি কাপড় পরলে থাকা মুশকিল হয়ে যাবে। মোমের কাছে এসে সিনা টান টান করে দাঁড়ায়, বুকে হাত গুজে ভ্রু কুচকে ফেলল। এই মেয়ে এখনো আগের মতোই বসা। আগুন বিরক্ত হলো, ধমকে বলে ওঠে, তোমার কি যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে না থাকলে বলো, আমি একাই চলে যাব। আকস্মিক ধমকে মোমের সত্তা কেঁপে ওঠে। ভোঁতা মুখে আগুনের দিকে দৃষ্টি তাক করে গাল ফুলিয়ে জবাব দেয়, আমি তো যেতে চাই, কিন্তু কোন জামাটা পরবো বুঝতে পারছি না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বিছানায় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন একটা শাড়ি হাতে তুলে নিয়ে মোমকে কাছে ডাকলো। এদিকে আসো। মোম থমথমে মুখে এগিয়ে যায়, আগুনের দিকে তাকায় না, ঠোঁট ফুলিয়ে রেখেছে সে। আগুন ঝুঁকে মোমের ফুলিয়ে রাখা নিচের ঠোঁটে আলতো করে কামড় দিল। স্মিত হেসে বলল, ঠোঁট ফুলিও না, খেয়ে ফেলবো। মোম ধীর বাজে লোক। এই শাড়িটা পরো, সোনারগাঁও পৌঁছে হোটেলে যাওয়ার পর ড্রেস চেঞ্জ করা লাগবে, তখন অন্য ড্রেস পরে নিও। মোম বাধ্য মেয়ের মতো শাড়ি পরতে লাগলো। আগুন সোফার হাতলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ফোন টিপছে। মোম শাড়ি পরার এক ফাঁকে আয়নায় আগুনের দিকে নজর গেল। অমনি তার বক্ষস্থল ছলাৎ করে উঠল। তুরন্ত পেছন ফিরে আর চোখে মোড় নিয়ে থাকা আগুনের দিকে তাকালো। পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে নিভৃতে অনিমেষ চেয়ে রইল তার স্বামীর আদরে। আগুনের পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট, গায়ে অ্যাশ রঙের শার্ট, যেটা ইন করা। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। বুকের কাছে দুটো বোতাম খোলা, ভেতরে সেন্টু গেঞ্জি রয়েছে, তবে সেটার গলা বড় হওয়ার তেমন নজরে আসে না। মোমের নারী সত্তার দুর্বলতা, বুকের লোমগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন মোমকে ডাকছে এই লোমশ বুকে মিশে যেতে। মাথার চুলগুলো সুন্দর কাট করে পেছনে নিয়ে রাখা, ফর্সা হাতে সোনালি রঙের হাত ঘড়িটা কি চমৎকার লাগছে। ঠোঁট কামড়ে ধরায় গোলাপি রাঙা অধৈর্যরা টকটকে লাল রং ধারণ করেছে। কিছুদিন আগে আগুন ক্লিন শেভ করেছিল, এতে মোম চিৎকার করে পুরো বাসা মাথায় তুলেছিল। আগুনের দাড়ি চুল বড় হওয়ায় সেলুনে গিয়েছিল,
মোম বারবার বলে দিয়েছিল সম্পূর্ণ ক্লিন শেভ যেন না করে, আগের মতো হালকাভাবে সাটাই করে আসবে। আগুনের চাপদারি মোমের ভীষণ পছন্দ, অথচ আগুন মোমের নিষেধ অমান্য করে এবার ক্লিন শেভ করে এসেছে। সেদিন মোম আগুনের সাথে কথা বলেনি। আগুন অনেক কাঠখড় পুড়িয়ে বউকে মানিয়েছিল, এখন সেই ফর্সাকালে কালো খোঁচা খোঁচা দাড়িগুলো উকি দিচ্ছে। এতেও মোমের মাস্টার মশাইকে দেখতে কি সুন্দর লাগছে। আগুন চোখ তুলে যায়, মোম চেয়েছিল তাই দুজনের চোখাচোখি হয়ে গেল। মোম অস্বস্তিতে পড়ে যায়, দ্রুত নজর ফিরিয়ে তৈরি হতে লাগলো। আগুন মিটিমিটি হেসে মোমের পেছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে, চোরা চোখে তাকানোর কি আছে? তোমারই তো বর, সরাসরি তাকালে আমি মাইন্ড করবো না। মোম হাতে রেশমির চুড়ি পরে কাজল ঠিক আছে কি না চেক করে নিল। আয়নায় আগুনকে দেখে ভেঙচি কেটে বলল, আমি কেন আপনাকে দেখতে যাব? আমি তো আপনার পেছনের দেয়ালে চোখ বুলাচ্ছিলাম। তাই নাকি? জি। আগুন আয়নার দিকে দৃষ্টি তাক করে মোমের লিপস্টিক পরা বিবর ঠোঁটে নজর রেখে বলল, ভাবছি বুকের গাছের বোতাম দুটো খোলাই থাক, যা গরম পড়েছে বাইরে গেলে হাওয়া বাতাস গায়ে লাগলে আরাম পাবো। মোম তুরন্ত পিছন ফিরে যায়, একরাশ দ্বিধা নিয়ে জানায়, তাড়াতাড়ি বোতাম লাগান, বোতাম খুলে বাইরে যেতে পারবেন না। কি সমস্যা? মোম কোনো ভনিতা ছাড়াই সরল গলায় জবাব দিল, আপনার গলা থেকে বুক পর্যন্ত আলাদা একটা মোহ আছে, যে মোহ আমায় আকর্ষণ করে। সেদিকে অন্য মেয়েরা তাকাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বলা শেষ করে মোম নিজেই ব্যস্ত হস্তে আগুনের শার্টের বোতাম লাগিয়ে দিল। শুধু গলার সাথে লাগানো একদম নিকটের বোতামটা লাগালো না। আগুন চক্ষু হাসল, বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর পেঁচিয়ে ধরল, সময় নিয়ে কপালে গাঢ় করে চুমু খেলো, অধর প্রসারিত করে হেসে বলল, সব সময় এরকমই থেকো মোম। তোমার সরল সাবলীল স্বীকারোক্তি আমার মনে প্রশান্তিকর হাওয়া বইয়ে দেয়। মোম লাজুক হেসে মাথা নিচু করে নিল। আগুন দূরে সরে দাঁড়ায়। মোম বাকি কাজ কমপ্লিট করে প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নেয়। কয়েকদিন সোনারগাঁও থাকবে, তাই বাসা থেকে বের হওয়ার আগে ভালো করে সব কিছু আরেকবার দেখে নিল। কলেজের গেইটে গাড়ি থামতেই আগুন মোমকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। গাড়ি ভাড়া মিটিয়ে মোমের হাত ধরে ভেতরের দিকে হাঁটা শুরু করলো। আগুন নিজের গাড়ি করে আসেনি, ট্যাক্সি ভাড়া করে এসেছে। যেহেতু কলেজ থেকে গাড়ি ভাড়া করা হয়েছে, সবাই একসঙ্গে যাবে বলে সেখানে এখন নিজের গাড়ি করে কলেজে আসলে গাড়ি কার কাছে কোথায় রেখে যাবে, তাই আর নিজের গাড়ি আনেনি। আগুন মোমকে নিয়ে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায়। অনেক টিচার্স আছে সেখানে। অপরিচিত এত লোকজন দেখে মোম কিছুটা ঘাবড়ে গেল। এখানে সবাই উচ্চশিক্ষিত, তাদের সাথে মোম মানিয়ে নেবে কিভাবে? ওর জন্য আগুনকে আবার লজ্জায় পড়তে হবে না তো? ভয়ে মোমের হাতের তালু ঘামতে শুরু করেছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, সে উৎফুল্ল সমেত হাঁটছে। লাইব্রেরির ভেতরে প্রবেশ করতেই সকলের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ওদের উপর। আগুনকে দেখে সবাই খুশি হলো। প্রিন্সিপাল স্যার এসে আগুনের কাঁধে হাত রেখে, এত দেরি হলো কেন? আগুন কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে, ওই রেডি হতে একটু দেরি হয়ে গেল, সবাই এসে পড়েছে। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিল সবাই। সরি স্যার। প্রিন্সিপাল মুস্কি হেসে বললেন। ইটস ওকে ম্যান। আগুন বাকিদের দিকে তাকায়, সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে একরাশ বিস্ময়, তাদের একাগ্রতা, গভীর চাহনি আগুনের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর দিকে। অল্প বয়সী এই হুড়পুরি আগুনের সাথে কি করছে? সকলের মনে এই একটা প্রশ্ন উকি দিচ্ছে। তাদের মনোভাব বুঝতে পেরে আগুন স্মিত হেসে জানালো, মিট মাই ওয়াইফ মিসেস আগুন শিকদার। সকলে যেন হোঁচট খেলো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে দুই কপতের দিকে। প্রিন্সিপাল স্যার এতক্ষণ মোমকে লক্ষ্য করেননি। তিনি নিজেও আগুনের বলা মিসেস শিকদার কথায় বেশ অবাক হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করেছো কবে? কোথায়? আমাদের তো জানালে না। স্যার আসলে তেমন কাউকে বলতে পারিনি, সাডেনলি বিয়েটা হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। আগুন একে একে সবার সাথে মোমকে পরিচয় করে দিল। সবাই আন্তরিকতার সাথে অনেক কথাই মোমকে জিজ্ঞেস করেছে, বিশেষ করে অন্য প্রফেসরদের ওয়াইফরা। মোম শুধু বিনিময়ে হেসে মাথা নেড়ে জবাব দিয়েছে। রাফি আগুনের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই কি আপনার সেই পছন্দের মানুষ যার কথা সেদিন রেস্টুরেন্টে বলছিলেন?
আগুন শান্ত কণ্ঠে জবাব দিল। হ্যাঁ। রাফি চওড়া হাসি উপহার দিয়ে বলল। জিতেছো ভাই। আগুন ভ্রু কুঁচকে ফেলল, বসতে না পেরে প্রশ্ন করল। মানে? ভাবিকে দেখতে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে। বয়স কত শুনি? 16। সবাই আরেক দফা চমকে উঠল। বিস্ময়ে তাদের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কথাটা আগুন একটু জোরেই বলেছে। সবাই অবাক হলেও তাদের তেমন কোনো ভাবান্তর হলো না। কিন্তু সিনিয়র এক প্রফেসর এসে অবাকের সহিত জানতে চাইলেন। হোয়াট? আই ক্যান বিলিভ দিস। আগুন, তুমি একজন 16 বছরের বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? বিবেক বাঁধল না? আগুন অস্বস্তিতে পড়ে গেল, কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে। রাফি বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলল। আরে স্যার, বাদ দেন সে কথা। আজকালকার মেয়েরা অল্প। আগুন স্যারের বউকে দেখতে কিন্তু অতটাও ছোট মনে হচ্ছে না। সিনিয়র প্রফেসর তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন। মেয়েটা যতটুকু সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রফেসর, আগুনের বয়সের সাথে মেয়েটা যাচ্ছে না। শুধু বিয়ে করলে হয় না, বয়সের সাথে ম্যাচিং এর। ও একটা কথা আছে, শিক্ষিত মানুষ হয়ে কিভাবে করেছে সে? আগুন তাকায় প্রফেসরের দিকে। এই প্রফেসর কোনো এক কারণে আগুনকে সহ্য করতে পারে না। কারণটা তিনি না জানলেও আগুন বুঝতে পারে। আগে এই সিনিয়র প্রফেসরের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট পড়ত। চাকরিতে জয়েন করার পর থেকে শিক্ষার্থীরা আগুনের কাছে প্রাইভেট পড়তে চায়, কিন্তু আগুন এ পর্যন্ত কাউকে প্রাইভেট পড়ায়নি, সকলকে নিষেধ করে দিয়েছে। তবুও কোনো শিক্ষার্থী আর এই সিনিয়র প্রফেসরের কাছে প্রাইভেট পড়েনি। সেজন্য তিনি আগুনের উপর রেগে আছেন। আগুন বুঝতে পারে না এতে আগুনের কী দোষ। হয়তো সেই রাগ এখন বাল্যবিবাহ নাম করে ঝাড়তে চাইছেন। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে রাগটুকু গিলে নিল। কণ্ঠ খাদে নিয়ে ভারীক্ষী গলায় বলল। কোথায় লেখা আছে শুধু অশিক্ষিতরা বাল্যবিবাহ করতে পারবে আর শিক্ষিতরা পারবে না? আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল। আমার ওয়াইফ যদি আমাকে খুশি মনে মেনে নিয়ে সংসার করতে পারে, সেখানে আপনার কি সমস্যা বুঝতে পারছি না। এ পর্যায়ে প্রফেসর কিছুটা দমে গেলেন, পাল্টা আর কথা বাড়ালেন না। ওনাকে এই কলেজের কেউ দেখতে পারে না, না শিক্ষার্থী আর না অন্য কোনো প্রফেসর। এমনকি প্রিন্সিপাল স্যারও ওনাকে দেখতে পারেন না। ওনার নামে অনেক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছে তাকে প্রফেসর ক্লাসে পড়া সঠিকভাবে না বুঝিয়ে বারবার প্রাইভেট পড়ার তাগিদ দেন। বিষয়টা নিয়ে প্রিন্সিপাল প্রফেসরকে রাগারাগিও করেছিলেন। প্রিন্সিপাল স্যার সকলের উদ্দেশ্যে বলেন। এই টপিক নিয়ে কেউ আর বাড়াবাড়ি করবেন না। এটা যার যার পার্সোনাল ম্যাটার। কলেজ মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে, সকলে নিজেদের সিটে গিয়ে বসে পড়ুন। মোমকে জানালার পাশের সিটে বসিয়ে সাথের সিটে আগুন বসলো। আগুন আগে থেকেই বলে রেখেছিল জানালা বরাবর ডাবল সিট লাগবে তার, নিজের জন্য না, তার কোমলমতির জন্য। বড়সড় একটা বাস গাড়ি ভাড়া করা হয়েছে। গাড়িটা দোতলা বিশিষ্ট। যারা এসেছে তাদের মধ্যে কাপল হচ্ছে 8 জন আর বাকিগুলো সিঙ্গেল। আগুন দ্বিতীয় তলায় মোমকে নিয়ে বসেছে। মূলত কাপল যারা তাদের সকলের সিট দ্বিতীয় তলায়। আকাশ এখন বেশ পরিষ্কার। ইতোমধ্যে সূর্যের কিরণ পৃথিবীর বুকে হানা দিয়েছে। রাতের অন্ধকার সরিয়ে নিজের দীপ্তি ছড়িয়ে দিয়েছে ধরণীর বুকে। গাড়ি চলতে শুরু করেছে তার নিজ গতিতে। মোম শাড়ির সাথে হিজাব বাঁধেনি, ক্লিপ দিয়ে ফুলের মতো করে খোপা বেঁধেছে। গাড়ি চলার সাথে সাথে মোমের কানের দুল সামনে পিছে দুলছে। আজ একটু ভালোই সাজগোজ করেছে। আগুন নিজে মোমকে সাজিয়ে দিয়েছে, শুধু লিপস্টিক গাঢ় করে দিতে দেয়নি, সেজন্য হালকা করে দিয়েছে। মোম পাতলা ঠোঁটে মনোমুগ্ধকর হাসি ঝুলিয়ে বড় বড় আঁখি তুলে চারপাশে অবলোকন করছে। আগুন সেই রাঙা ঠোঁটের হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নববধূর কাজল কালো চোখের মায়ায় আটকে যায় সে ক্ষণে ক্ষণে। চোখ দুটো স্থির লোচনে মনোনিবেশ করল মোমের পিরব ঠোঁটে। বাকি কাপলরা নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তাদের সকল কথা আগুনকে নিয়ে। সে আসার পর থেকে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, তার সকল মনোযোগ বউয়ের দিকে। এসব নিয়ে তারা কথা বলছে। আগুনের এক কলিগ হাঁক ছেড়ে ডাকল। প্রফেসর আগুন, আমাদের দিকে একটু নজর দিলেও তো পারেন। মোম তাকায় সেদিকে।
দেখতে পেল ওদের দিকে চেয়ে সবাই মিটিমিটি হাসে। মম লজ্জায় কুকড়ে গেল, কারণ আগুনের নজর এখনো মমেতে আবদ্ধ। মম কটমট করে আগুনের হাতে চিমটি কাটল। আগুন মৃদু স্বরে ব্যথাতুর শব্দ তুলল, কণ্ঠ খাদিয়ে নিয়ে রাশভারী গলায় জিজ্ঞেস করল। কি? মম ঠোঁট উল্টে জবাব দিল, আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখছেন না সবাই দেখছে। কেউ একজন আপনাকে পেছন থেকে ডেকেছি। শুনতে পাইনি। মম চিবিয়ে চিবিয়ে বলল, শুনবেন কি করে? মন কোথায় থাকে আগুন মাথা কিঞ্চিত ঝুঁকিয়ে মমের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার সকল ধ্যান তোমাতে নিবদ্ধ। দূরে সরুন, সবাই তাকিয়ে আছে। আগুন সইল, পেছন ফিরে মুচকিয়ে এসে জানতে চায়। জি, কেউ ডেকেছিলেন? আগুনের কলিগ রসিকতা গলায় বলল, ডেকে তো ছিলাম, তবে আমার মনে হয় না আপনি আমাদের কথা শোনার মতন পরিস্থিতিতে আছেন। কেন শুনবো না? আপনারা বলুন। না থাক, ভাবির সাথে সময় কাটান। লং জার্নি তো, পরে টায়ার্ড হয়ে যাবেন। টায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এনজয় করুন। পাশ থেকে লোকটার স্ত্রী ধমকে নাক ঝামটি মেরে বলে উঠল, মিস্টার আগুন তো আর তোমার মতো রসকসে কটখট্টা মানুষ না যে বউ রেখে অন্যদের সাথে আজাইরা আলাপ করবে। ওদের দেখলে প্রাণ জুড়িয়ে যায়। গাড়ির ঝাঁকুনি দিচ্ছে না, তবুও কি সুন্দর বউয়ের কাঁধ জড়িয়ে এক হাতে আগলে রেখেছে। আর তুমি আমাকে আগলে রাখা তো দূরের কথা, আমি পাশে বসলেই তোমার চুলকানি উঠে যায়। বলি আগুন স্যারকে দেখে কিছু শিখো। প্রফেসরের মুখটা নিমিষে চুপসে গেল। মম ফিক করে হেসে উঠল। আগুন ঠোঁট কামড়ে হাসে, বাকিরা শব্দ করে হেসে ওঠে। আগুন হাসি মুখে ভরাট কণ্ঠে বলল, ভাবি, আজকে অন্তত রাগারাগি না করলেই ভালো হয়। আনন্দটা মাটি হয়ে যাবে। আর আমার মতো কাউকে হতে হবে কেন? সবাই তার নিজস্ব জায়গায় নিজস্বভাবে সুন্দর। তাছাড়া আমার বউটা একদমই বাচ্চা, ওর সাথে তো আপনার কম্পেয়ার করলে চলবে না। কলিগের বউয়ের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের কলিগ হো হো করে হেসে ওঠে। একদম ঠিক হয়েছে, তাকে খোঁচা দিয়ে কথা বলা। কলিগের স্ত্রী বিরক্ত হলো, মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। বাকিরা বেশ মজা নিচ্ছে। আগুন ঘাড় ঘুরিয়ে পুনরায় সামনে তাকালো। মম ঠোঁট টিপে হাসি, হাসির সাথে গাল দুটো কেমন ফুলে উঠছে। আগুনের ইচ্ছে করছে ওই ফর্সা রক্তাভ ফোলা গালে কুটুস করে কামড় বসাতে, কিন্তু সেটা তো সম্ভব না। জায়গা এবং পরিস্থিতি দুটোই তার এখন প্রতিকূলে। এদিকে আগুনের বুকে ঝড় বইছে। ইচ্ছে করছে এক্ষুনি বুকের ভেতর জাপটে ধরে অশান্ত হৃদয়কে শান্ত করতে। মোমের ঝকঝকে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুনের হাসকি স্বরে বলা কথায় ধপ করে নিভে গেল। আগুন বলল, এত এসো না, আমাকে জ্বালিয়ে দিব্যি হাসা হচ্ছে। হ্যাঁ, হোটেলে একবার ফিরতে দাও। এই হাসি আমি যন্ত্রণার কারণ বানিয়ে ছাড়বো।